নমস্কার। আজ যুবা দিবস, ইউথ ডে। ভারতবর্ষের যারা মহর্ষি ছিলেন তাদের মধ্যে অনবদ্য একজন নাম হলো বিবেকানন্দের। ওনার বিশেষত্ব ছিল যে উনি প্রচুর আধুনিকতামুখী এবং ভবিষ্যৎধর্মী চিন্তা আমাদের মধ্যে উনি ছড়িয়ে দিয়েছেন। সে সমস্ত চিন্তাকেই আশ্রয় করে আজ আমাদের আলোচনা। আমার সাথে আছেন দুজন খুব তরুণ থিঙ্কার্স। আমার সাথে আছে সৃঞ্জন ভট্টাচার্য, নমস্কার, আর ঋতুপর্ণা দাস। বিবেকানন্দ নিয়ে যখন কোন আলোচনা হয়, যখন এই ডিসকাশনটা ইজ অন দ্য টেবল, তখন প্রথম আমার মনে হয় যেটা স্ট্রাইক করে সবাইকে, বিবেকানন্দ খুব আধুনিকতামুখী ছিলেন। উনি যখন শিশু ছিলেন, বিলে ডাকা হতো ওনায়, তো উনি একটা এপিসোড ছিল যেখানে বাড়ির মধ্যে অনেকগুলো হুঁকো ছিল যেগুলো মানে কাস্টের বেসিসে ডিভাইডেড ছিল। তো উনি সমস্ত হুঁকো ট্রাই করে দেখেছিলেন যে ওনার জাত যায় কিনা। তো এরকম আধুনিকতার নিদর্শন সেই সময় কিন্তু খুব কম দেখা যায়, মানে খুব কম দেখা গেছে। তো প্রশ্নটা এসে পড়ে এখানে যে অর্থোডক্সি ভার্সেস মডার্নিজম। যদি মডার্নিজমটাকে প্রতিশব্দ হিসেবে ধরা হয় অর্থোডক্সি, তাহলে গোড়ামি ভার্সেস এই আধুনিকতার এই যে তন্ত্র, তো সেটা নিয়ে তোমাদের কি মনোভাব? আমি সৃঞ্জনকে দিয়ে শুরু করছি। বিবেকানন্দর ব্যাপারটা নিশ্চয়ই, বিবেকানন্দ ভাবলেই যেসব ভাবনাগুলো আসে তার মধ্যে একটা নিশ্চয়ই এটা যে উনি মানে ফরওয়ার্ড থিঙ্কার ছিলেন। উনি কালটাকে দেখতে পছন্দ করতেন যে কাল কি হবে। আর আমার মনে হয় যে উনি অনেকগুলো কথা এমন বলে গেছেন যা সে সময়ের গোড়া চিন্তাভাবনা যা ছিল তা থেকে আমরা আলাদা বলতে পারি। যখন কি অনেক সে সময়ের স্পিরিচুয়াল লিডাররা বারবার এই জিনিসটা এমফাসিস করছিলেন যে তোমরা আরো বেশি ভগবানমুখী হও, বিবেকানন্দ এমন কিছু কথা বলে গেছেন যেটা ঠিক সে সময়ের ও কথাগুলোর ধার্মিক গুরু হিসেবে আমরা যে কথাগুলোকে আমরা অ্যাসোসিয়েট করি তার সাথে যায় না। যেমন উনি বলে গেছেন স্বাস্থ্যের দিকে মন দিতে, উনি বলে গেছেন যে মানুষে ভগবানকে পেতে, মানে মানুষের ভেতরে ঈশ্বরকে খুঁজতে, মানুষের মানে সেবা করতে, এবং কি বলে যে উনি বলেছেন যে ধর্ম তুমি বজায় রাখো কিন্তু সাথে সবসময় এটা খেয়াল রেখো যে তোমার শারীরিকভাবে তুমি ভালো থাকো, কারণ ওটাই মানে মানসিকভাবে ভালো থাকার ইয়ে। তো এই কথাগুলো বলার কারণ হলো যে অনেকেই এগুলোকে অনেক আধুনিক চিন্তা ভাবনা মনে করে, যে আমাদের মেন্টাল হেলথ ওগুলোর দিকে মন দেওয়া, ওসব জিনিসকে অনেকেই আধুনিক চিন্তা ভাবনা মনে করে, যেটা কি আমরা বিবেকানন্দর যদি জীবনাবলীর দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো যে না, এবং উনি সে সময় থেকে এই জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। তথাকথিত হয়তো সেগুলো আধুনিক চিন্তা না, কারণ মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য সবসময় প্রাসঙ্গিক। সেগুলো নিয়ে আলোচনা হয়তো মানে এখন হয়তো উঠে আসছে, কারণ এই সময়ে যারা মেইন স্ট্রিম মিডিয়ার সাথে অ্যাসোসিয়েটেড ম্যাক্সিমামটাই ইউথ। কিন্তু প্রশ্নটা সেখানেই থেকে যায় যে এই অর্থোডক্স যে ধারা সেই ধারাটা কিন্তু এখনো পারসিস্টেন্ট এক্সিস্ট করছে, তাই না? একটা আধুনিক চিন্তাধারার সাথে কোহ্যাবিটেশন করছে জিনিসটা। বিবেকানন্দের সময়ও সেটা রিফ্লেকশন নিশ্চয়ই ছিল। তোমার মতামত জানতে চাইব এই বিষয়ে। ওনার সময় থেকে আমাদের সময়ে একটা জিনিস যা হয়েছে, যেটা মানে তথাকথিত আরবানাইজেশন, আর উনি যে ভারতে ছিলেন তা থেকে আমাদের ভারতটা অনেকটা ডিস্টিংক্ট। তার একটা কারণ হলো যে অর্থোডক্সির জায়গাটা অতটা আমাদের এখানে নেই। আছে, নিশ্চয়ই আছে, মানে গোড়া লোক ছিল এবং থাকবে সবসময়, কিন্তু তখনের মতো সোশ্যাল সিগনিফিকেন্স কি তার আছে আজকের দিনে? মানে আমার মানে মতামত হলো যে হয়তো নেই। তো সেই কারণে আমার মনে হয় যে উনি যে সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলে গেছেন ওটার মানে রেলেভেন্সটা আরো বেশি হয়, কারণ উনি এমন একটা ভারতে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন যে যখন এই জিনিসগুলোর মানে গুরুত্বটা তুলনামূলক কম ছিল এখন যতটুকু আছে তার থেকে, কারণ ওখানে অর্থোডক্সি চিন্তা ভাবনার জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো আমার ওটা মনে হয় আর কি। আচ্ছা, ঋতুপর্ণা, ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এই স্ট্রাগলটা সবসময় রয়েছে যে যে গোড়া পন্থা আছে বা যেটা আমাদের ভিত্তি আছে
সেটার উপর আশ্রয় করে কি নতুন ভারত, না নতুন ভারতের সংজ্ঞা আলাদা? তো এই বিষয়টা নিয়ে কিন্তু বিবেকানন্দ খেলা করেছিলেন। হ্যাঁ, বিবেকানন্দ উনি একটা খুব ভালো কথা বলেছিলেন, বিকজ উনি মানে যেরকম হিন্দু ধর্মের বই পড়েছেন, যেরকম ভগবত গীতা পড়েছেন, ওরকমই খ্রিস্টান ধর্মের বই, মুসলিম ধর্মের বই সব কিছু পড়েছেন। তো এত জ্ঞান যখন উনি অর্জন করেছিলেন, তখন উনি সবাইকে জাস্ট একটাই কথা বলতে ট্রাই করেছেন যে কোনো ধর্ম বিশেষ কিছুকে নিয়ে না এগিয়ে, মানে তুমি মনুষ্যত্বের মধ্যে একটা ধর্ম খুঁজে নাও, হ্যাঁ ঠিক। এন্ড পুরো মানে ইউনিভার্সকে, পুরো ওয়ার্ল্ডকে তুমি নিজের মানে ওই ব্রাদারহুড যে ওই ধর্মটাকে তুমি প্রচার করো। হ্যাঁ, অ্যান্ড ওইখানে একটা জিনিস বলেছে কি, আমরা আজও মানে সেকাল থেকে এই কাল অবধি এখনো আমাদের মধ্যে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবার মধ্যে ওই জিনিসটা আছে যে হিন্দু ধর্ম কি মানে বেশি ওপরে, না মুসলিম বেশি ওপরে, না খ্রিস্টান ওপরে, না বুদ্ধিজম ওপরে। তো সবাই নিজের ধর্মটাকে ওপরে প্রজেক্ট করতে চায়। প্লাস সবাই কি চায় যে মানে ম্যাক্সিমাম যারা ওই সো কল্ড যারা ধর্মের প্রচারে যারা বেরোয়, ওরা ট্রাই করে যে অন্যের ধর্মটাকে কি করে ছোট করতে। কিন্তু এখানে বিবেকানন্দ সে গেলে উনি এটা বলেছিলেন যে মানে আরেকটা যে ধর্ম আছে ওইটাকে আমরা সাপ্রেস না করে ওদেরকে যদি আমরা হেল্প করি, মানে একটা ধর্ম যদি আরেকটা ধর্মের হেল্প করে, তাহলে আমাদের মধ্যে একটা ব্রাদারহুড এসে পড়ে, তাহলে পুরো ইউনিভার্সটা একই থালার মধ্যে এসে পড়ে, একটা সংজ্ঞা এসে পড়ে। তো যেটাকে এখনো অবধি কিন্তু আমরা এখনো এটা করতে পারি ইন প্র্যাকটিস, এটা এখনো আমরা করতে পারিনি। এখনো আমরা ভাবতে পারি না যে হ্যাঁ আমরা মানে মুসলিম এন্ড হিন্দু একসাথে বসে একখানে বসে ওরা খাবে বা কিছু, ওইটা ভীষণ আমাদের কাছে একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু বিবেকানন্দর সেই থিঙ্কিংটাকে যদি আমরা ট্রাই করি মানতে, মানে স্পেশালি ইয়ুথ, কারণ ইয়ুথের মধ্যে ওই এনার্জি আছে, ওই কিউরিসিটি আছে, জিজ্ঞাসা জিনিসটা আছে। তো আমরা ইয়ুথের মধ্যে যদি ওই জিনিসটাকে প্রচার করতে পারি যে মানে সবাইকে একইভাবে দেখতে, যেটা তুমি বললে যে মানে ওই সবার মানুষের মধ্যে ভগবানকে খুঁজে পেতে, সেম জিনিসই বিবেকানন্দ বলেছে। খুব সিগনিফিক্যান্ট একটা কথা বললে তুমি, যে ব্রিটিশ শাসনকালে একটা ধারণা ছিল যে হিন্দু মুসলিম, ওদের আইডিয়াই ছিল যে সমস্ত জাতিগোষ্ঠীকে বিভেদ করিয়ে ভারতবর্ষকে ওরা জয় করবে। তো বিবেকানন্দের মতো মনীষীরা ছিলেন বলেই হয়তো আজ সেই ধারণাটা ভেঙে গিয়েছে। আজ হয়তো অবাধে আমাদের মধ্যে আমরা ওইসব ধারণা হয়তো আমাদের মধ্যে এখন আর নেই, কনসিভই করতে পারি না আমরা। তো সেই উত্তরণটা ব্রিটিশ শাসন থেকে শুরু করে আজ আমাদের দেশ, যেটা আমরা অমৃতকাল বলছি যেটাকে, তো ওই সময়েই উত্তরণটা আমার মনে হয় খুব সিগনিফিকেন্ট। আর খুব সুন্দর একটা কথা বললে যে বিবেকানন্দ এটার মধ্যে উনি ওয়ান অফ দ্য pioneers of this movement. And আমি এখানে একটা ছোট একটা এক্সাম্পল দেব, যে কথাটা বললাম যে মানে হিন্দু মুসলিম বা খ্রিস্টান বুদ্ধিজম সবাই যদি একে অপরকে হেল্প করে, তাহলে আমাদের এই যে দুনিয়ার মধ্যে যে যত কমিউনাল রায়ট হয়, যত যুদ্ধ হচ্ছে, অনেক কিছু কমে যাবে। এখানে একটা এক্সাম্পল, আমি কিছুদিন আগে চিকমাঙ্গলুর গেছিলাম। তো আমরা হয়তো জানবে যে চিকমাঙ্গলুরে ইন্ডিয়ার কফির যে উৎপাদন হয় সেটা চিকমাঙ্গলুরে বেশি হয়। এন্ড ওইটা এনেছিলেন বাবা বুদান বলে একজন সুফি সাইন্ট। তো উনি যখন ইন্ডিয়াতে এসে উনি যে এখানে বসে ধ্যান করেছিলেন, উনি তো সুফি সাইন্ট, উনি একজন মুসলিম, একজন ওনার নাম ছিলেন দাদা সামথিং বলে, আমি মনে পড়ছে না। তো উনি ওই একটা গুহাতে বসে উনি ধ্যান করেছিলেন। আচ্ছা। এন্ড ওই গুহাতে বসে অনেক বছর আগে একজন হিন্দু প্রিস্ট একজন ধ্যান করেছিল। কি সুন্দর মিলে গেছে খুব সুন্দর জিনিসটা মিলে গেছে। ওরা কিন্তু নিজেদের ধ্যান করেছে, মানে প্রথমে হিন্দু যে প্রিস্টটা ছিল, মানে প্রিস্ট বলতে ওনাকে বলা হয়, মানে কর্ণাটকের ওরা মানে যে ওরা নাকি উনি ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবতার ছিলেন। হ্যাঁ, তো উনি ওইখানে এসে ধ্যান করেছিলেন, তারপরে উনি কাশিতে গিয়ে উনি সমাধি নিয়েছিলেন। সেম আফটার কিছু বছরের পরে ওই যে বাবা বুদানের যে গুরু ছিলেন উনি এসে সুফি সাইন্ট এসে ধ্যান করেছিলেন। ওদের কিন্তু কোনো প্রবলেম হয়নি। এই যে আধ্যাত্মিকতা তুলে নেওয়া কোন জায়গায়, প্রত্যেকটা স্থানেরই তো একটা তাৎপর্য থাকে, এবং সেই আধ্যাত্মিকতাকে তুলে নেওয়ার যে ধারা, সেটা কিন্তু
ধর্মে আবদ্ধ নেই না। সেটা কিন্তু Exactly. হ্যাঁ মানুষের এক্সপান্সে ডিপেন্ড করে সেটা। তো আমার ওদের কিন্তু কিছু প্রবলেম হয়নি, কিন্তু প্রবলেমটা কার হচ্ছে, যারা এখন হিন্দু মুসলিম আছে ওরাও এখানে এখন রায়ট করছে যে ওটা কি মুসলিমের জায়গা না হিন্দুর জায়গা। সেই জায়গায় যদি ওরা একটা মানে ব্রাদারহুডের বা বন্ধুত্বের এ থাকতো যে ঠিক আছে এই দুটো জায়গায় আমাদের দুজনেরই, আমরা এসে নামাজও পড়বো, আমরা এসে পুজোও করবো, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। তো ওই জিনিসটা না বিবেকানন্দ অনেক অনেক বছর আগে বলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমিও ওটাই বলছিলাম যে হয়তো এই কারণেই ওনাকে আমরা মানে যুবাদের সাথে অতটা মানে করি, কারণ ওনার এই বিষয়ে যে কথাটা আছে ওটা আমরা সবচেয়ে বেশি দেখবো এখন কার মধ্যে, যদি আমরা এই ধার্মিক মানে কি বলবো কোঅপারেশন বা একসাথে চলা চিন্তা, এই মানে এক্সট্রিম ডগমাগুলো যেগুলো আছে ওগুলোকে সব ধর্ম থেকে সরানোর বিষয়গুলো সবচেয়ে বেশি এখন কারা ভাবছে, যুবারা ভাবছে, তাই তো? তো কারণ যুবাদের আমি কি বলবো, ওদের পৃথিবীর প্রতি হয়তো পার্সপেক্টিভটা অন্যরকম। তো সে যুগে ও জিনিসটা বিবেকানন্দর কাছে ছিল, তো তাই হয়তো ওনাকে মানে আমরা যুবা লিডার হিসেবে দেখি এইভাবে, যে কারণে আমরা ওনার জন্মবার্ষিকীকে মানে ইউথ ডে হিসেবে, যুবা দিবস হিসেবে দেখি। তো আমার ওটা মনে হয় আর কি। এবং বিদেশে গিয়ে আমেরিকাতে গিয়ে সে সময় হিন্দু ধর্মকে প্রচার করার যে একটা যেটা তোমার সাথে কালই আলোচনা হচ্ছিল, তুমি বলছিলে একটা এন্টারপ্রেনিয়রশিপ একটা মেন্টালিটি সেটার মধ্যে রয়েছে অবশ্যই। তো নিজের কালচারটাকে ইউ হ্যাভ টু সেল ইট আউট টু দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। নিজের কালচারকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে এক্সপোজ করতে হবে সেটাকে পৃথিবীর কাছে। তো এখন আমরা সেটাকে যদি বর্তমান সমাজে যে আমাদের এই রিলস বা এই সোশ্যাল মিডিয়া কালচারের সাথে আমরা সেটাকে মেলাই, তাহলে দেখবো বিবেকানন্দের একটা রিফ্লেকশন আছে। কারণ আমাদের যারা যে ইউথ আছে এখন ওরা কিন্তু আবার ভেতরমুখী হচ্ছে, ভারতবর্ষের যে বিভিন্ন স্থাপত্য আছে সেগুলোকে ওরা আবার নিজেদের মতো করে প্রেজেন্ট করছে। তো এটা নিয়ে মতামত জানবো সিনজন আগে। তো হ্যাঁ, বিবেকানন্দর কিন্তু যে কথাগুলোই উনি বলেছেন সবসময় হয়তো উনি এক্সপ্লিসিটলি কোনো ঈশ্বরের মানে কথা বলেননি, মানে এই ঠাকুর সেই ঠাকুর যাই হোক, কিন্তু উনি সবসময় স্পিরিচুয়ালিটিটাকে গুরুত্ব দিতেন। উনি বলতেন যে তোমার স্পিরিচুয়াল সাইডটা তুমি খুঁজে বের করো। আর এটা আমরা জানি অনেক বছর আগের কথা। তারপরে ওনার মৃত্যুর পরেই যখন 70-60-এর দশক এলো, সে সময় এই জিনিসটা আরো বেশি পাশ্চাত্য দেশে আরো বেশি দেখা গেছিল। তারা এই জিনিসটাকে আরো বেশি রিয়েলাইজ করা শুরু করলো যে হয়তো আমাদের স্পিরিচুয়াল সাইডটা খুঁজে পাওয়া উচিত। যে সময়ে একটা প্রচুর বিশাল মানে পাশ্চাত্য ওয়েস্টার্ন লোকদের ইনফ্লাক্স হলো ভারতে, গোয়া হোক মহারাষ্ট্র হোক, সে সময় অনেকে ছিল, আমাদের ঋষিকেশ, অনেকে মানে এসে ওখানে নিজের স্পিরিচুয়ালিটি গ্রহণ করার চেষ্টা করতো। তো আমার মনে হয় যে ওনার যে কথাগুলো আছে, উনি মানে আমেরিকায় আজকের কথা যদি বলি, তুমি রিল সোশ্যাল মিডিয়ার কথা বললে, তো নিশ্চয়ই তুমি দেখেছো যে আমেরিকায় এখন মানে মেডিটেশন, যোগা, এগুলোর কিন্তু একটা বিশাল স্থান অনেকে করছে, তাই তো? তো সেদিকে দেখতে গেলে আমরা কিন্তু বলতে পারি যে বিবেকানন্দ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স ছিলেন, যিনি এসব কালচারকে নিয়ে আমেরিকায় এক্সপোজ করেছিলেন, যে আমি কে, কোথা থেকে আসছি। মানে কনসিডারিং ওনার গুরুদেব কে ছিলেন, পরমহংসদেব, ওনার যে চিন্তা ভাবনা ছিল ওগুলোকে গিয়ে একেবারেই একটা অন্য ডেমোগ্রাফিক গ্রুপের কাছে এক্সপোজ করা, আর তার রেজাল্ট আজ 100-150 বছর পরে, তো মানে এটা একটা দারুণ ব্যাপার, দারুণ জিনিস। হ্যাঁ, সেম এটার মধ্যে বলবো যে এখন যেটা আমরা দেখছি, যেরকম কতগুলো টার্ম এসছে, স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, তারপরে আরো যে মানে ওই এন্টারপ্রেনারশিপ, এই সবগুলো বিবেকানন্দ অনেক আগেই বলে গেছিলেন যে মানে নিজেদের মধ্যে মানে তুমি শিখে আসো, তুমি পাশ্চাত্য দেশ থেকে তুমি ওদের ইন্টেলিজেন্স, ওদের টেকনোলজি শিখে আসো, বাট ইউজ ইট হিয়ার। মানে ইন্ডিয়ার মধ্যে তোমার নিজের দেশকে কি করে গ্রো করবে সেটা বিবেকানন্দ অনেক আগেই বলেছিলেন। যার জন্য উনি সবসময় বলতেন যে নিজেকে গ্রো করো, নিজের ইন্টেলিজেন্সকে ডেভেলপ করো। ইন্টেলিজেন্স মানে মেন্টাল হেলথকে তুমি কেয়ার করো, সেম তুমি ফিজিক্যাল হেলথ, যোগা করো, যাতে তোমাকে বাইরে থেকে কেউ এসে হার্ম না করতে পারে। এন্ড সেই জিনিসটা আমরা হয়তো এখন অজান্তে করছি। তো যখন আমরা বিবেকানন্দর বইগুলো পড়ি প্লাস এখন যা আমরা করছি, তখন অনেক সিমিলারিটি এগুলো আমরা দেখতে পারবো। অ্যান্ড হ্যাঁ, রিলস হচ্ছে,
ইউটিউব হচ্ছে, তো এর জন্য আমরা মানে আমাদের কাছে কি হয়েছে এখন দেশের যে কোনো জিনিস যে কোনো মানে খবর আমাদের হাতের মুঠোয় এসে যাচ্ছে। তো এটার একটা ফায়দাও আছে যে আমরা হয়তো মানে এক একটা জিনিসকে আমরা এত ভালো করে দেখতে পাচ্ছি, অ্যান্ড ওইটাতে কি হয় ইন্সপায়ার হচ্ছি আমরা। যেরকম আগে হয়তো আমাদের নিজেও তো কিছুদিন আগে হ্যাঁ বৃন্দাবনের এক্সপেরিয়েন্স একটু জানতে চাইবো কেমন এক্সপেরিয়েন্স ছিল। আমার অনেক বছর ধরেই মানে ঠিক আছে আমি কৃষ্ণ ভক্ত ঠিক আছে ছিলাম, বাট এতটা যে মানে একটা কিউরিসিটি জিজ্ঞাসা, এন্ড আমি সবসময় ভাবতাম যে আমি কোথা থেকে শুরু করব। ঠিক আছে ভগবদ গীতা পড়ছি, এটা পড়ছি ওটা পড়ছি, ঠিক আছে, বাট একটা যে শুরুটা কোথা থেকে করব আমি পাচ্ছিলাম না। তো কিছুদিন হয়তো ওই রিলস দেখেছি, ইউটিউবে দেখেছি যে আচ্ছা বৃন্দাবনে হোলি খুব ভালো হয়, তো এবার ভাবলাম যে গিয়ে একটু ঘুরে আসি বৃন্দাবন হোলিতে। অ্যান্ড যখন গেছি তখন মানে এক একটা জায়গায় গিয়ে বুঝলাম যে আচ্ছা ওইখানে কৃষ্ণের জন্মস্থান, এখানে কৃষ্ণ এই করেছিলেন সেই করেছিলেন, অ্যান্ড এক একটার মাহিত্য কি আছে আমাদের লাইফে কি আছে। অ্যান্ড লাইক সাইন্টিফিক্যালি মানে আফটার 15 days ওই টোরটার পর নিজেকে মানে খুব ভালো লাগছিল। মানে সাইন্টিফিক্যালি কেন বলছি, বিকজ আমরা যখন ঘরে থাকি বা নিজের কাজকর্ম করি সবসময় উল্টো পাল্টো কিছু একটা খাবো, মানে ওই খাওয়ার ঠিক করে থাকবে না বা নিজের মতো কাজ করছি, বাট দ্যাট ওয়াজ টোটালি এ স্পিরিচুয়াল ট্রিপ। তো মেন্টালি মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে, প্লাস বডি, বিকজ আমি সবসময় সাত্বিক খাবার খাচ্ছিলাম। তো ওইটা ভীষণ মানে ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। তখন একটা মানে আমি জানতে পেরেছি যে ঠিক আছে এখান থেকে হয়তো আমার শুরুটা। এখন আমি বই পড়া শুরু করেছি, আমি আবার ভগবদ গীতা পড়া শুরু করেছি, আবার ভাগবতম পড়া শুরু করেছি, দেন ছোট ছোট মানে ওই গৌরনীতায়ের হোক, মানে বিকজ আমার একটা যখন বই পড়ি আরো আমার স্পিরিচুয়াল কোশ্চেন আরো জেগে ওঠে। তো এখন ওই জিজ্ঞাসার জন্য আমি আরেকটা বই পড়তে হয়। তো মানে আই থিঙ্ক বিবেকানন্দ ওইটাই বলেছিলেন যে আমাদের মধ্যে জিজ্ঞাসা যাতে কখনো না থামে। জিজ্ঞাসা যত বেশি থাকবে আমাদের ওই কিউরিসিটিটা জাগবে, তত আমরা পড়তে জানবো, মানে তত আমরা রিসার্চ করব, যত রিসার্চ করব এটা আমাদের গ্রোথ হবে। অ্যান্ড যখন আমাদের ইন্টেলিজেন্সটা বেড়ে যাবে তখন ওই যে ওই সময় বললে না যে গোড়ামি অর্থোডক্স, তো ওই গোড়ামি কখন হয় যখন তুমি অল্প জ্ঞান নিয়ে কিছু একটা ওই সুপারস্টিশিয়াস কিছু একটা তুমি ইমপ্লিমেন্ট করতে শুরু করো। তো যখন তোমার জ্ঞানটা বেশি হয়ে যাবে, তুমি যখন জ্ঞানের উপলব্ধি হয় তখন আমাদের ওই গোড়ামির অ্যাকচুয়াল আনসার আমরা পেয়েছি। যেরকম একটা সতীদাহ প্রথা, ওইটা কিন্তু অনুসন্ধিৎসাটা বেড়ে যায় আমার মনে হয়। আর এই যে তুমি এই যে ট্রিপটা করলে, এই ট্রিপটার মাধ্যমে তোমার কি মনে হয় যে তোমার দৈনন্দিন জীবনে মানে তুমি ধরো সাপোজ কোনো অনেক বিদেশে যাওয়ার অপশন থাকে বা বিভিন্ন ধরনের একটা মানে থাকে না তথাকথিত একটা ভ্যাকেশন বললে মানুষ অন্যরকম মনে করে, কিন্তু এরকম একটা স্পিরিচুয়াল ভ্যাকেশনের পর ডু ইউ থিংক ইউ ফিল মোর এনরিচ? তোমার কি মনে হয় যে তুমি আরো সমৃদ্ধ হয়েছো? হ্যাঁ আমি সমৃদ্ধ হয়েছি, প্লাস আমি অনেক জিনিস নতুন স্টার্ট করেছি। যেরকম এখন মানে ওইখানে গিয়ে অনেকে বললো যে তুমি চ্যান্টিং শুরু করো, হ্যাঁ 16 বার 16 মালা পড়ো। তো প্রথম ভাবলাম আচ্ছা ঠিক আছে করি, করতে করতে যখন দেখলাম এটা আমার রেগুলার হয়ে গেছে তো আমার কনসেন্ট্রেশন এদিকে বেড়ে যাচ্ছে। দারুণ ব্যাপার। ঠিক আছে, ওই কনসেন্ট্রেশন আগে যেরকম মানে রিয়েক্ট করতাম এখন রিয়েক্ট করি না, এখন 10 সেকেন্ড টাইম নিই, দেন আই রেসপন্ড টু এনিথিং। ওই জিনিসটা খুব ভালো বেড়েছে। দেন আরেকটা ছোট্ট জিনিস যেটা আমি মানে নিজের রুটিনে আমি শুরু করেছি, আমি একাদশী করা শুরু করেছি। এটা কোনো স্পিরিচুয়াল ক্ষেত্রে আমি করি না, জাস্ট নিজের বডিটাকে শুদ্ধ করার জন্য, ডিটক্স করার জন্য। তো আই থিঙ্ক আমাদের স্ক্রিপচার্সে এরকম আছে যেগুলো আমরা সায়েন্টিফিক্যালি দেখতে পেলে মানে আমরা মানে কম্বিনেশনটা হয়তো ইয়ে হয়ে যাবে। তো এই যে ইউথ ড্রিভেন একটা সোসাইটির কনসেপশন, সেটা কিন্তু ইনহেরেন্টলি কিন্তু ওয়েস্টের দিকেই আঙুল দেখায়। প্রাচ্য পাশ্চাত্যে বিবেকানন্দ এই দিকেই নিদর্শন করেছিলেন যে আমাদের যে ইউথ ড্রিভেন সোসাইটি, সেটা লাভ হলো যে অনেক নতুন নতুন আইডিয়াস তৈরি হয়, অথচ আমাদের দেশটা কিন্তু জজাতির দেশ। আমাদের দেশ প্রিডমিনেন্টলি মানে যে আমাদের এল্ডার জেনারেশন আছে ওদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সমাজ গঠিত হয়। তো এই দুটোর কম্বিনেশন হয়তো আজকের দিনে আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি, যেটা বলছিলাম গতকালকেই যে পশ্চিমের যে দেশগুলো আছে সেগুলো টোটালি ইউথ ডিপেন্ডেন্ট দেশ ছিল একটা সময়, সেটাই প্রেভেলেন্ট ছিল, যেখানে আমরা ছিলাম ওরিয়েন্টাল দেশ। তো ওই সময় হয়তো মানুষ মনে করতো যে ওদের যে প্রগতি হচ্ছে তার ফর্মুলাই হচ্ছে ওটা,
কিন্তু আজ এসে আমরা দেখছি যে ইকোনমি রিভার্স হচ্ছে, ওয়ার্ল্ড যে সুপার পাওয়ারগুলো আছে ইস্ট এশিয়ার মধ্যে এগুলো কনসেন্ট্রেট হচ্ছে, তার মানে কোনোটাই অ্যাবসলিউট না। তো এই যে মিক্স সিনক্রেটিক ব্যাপারটা, এটা বিবেকানন্দ এই দিকেই কিন্তু আমাদের একটা দিক নির্দেশন করে গিয়েছিলেন। কি মনে করো? এটার প্রথমত যদি আমরা ভারতের কথা বলি, তো ভারত এই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব একটা ইন্টারেস্টিং দেশ। কিভাবে ইন্টারেস্টিং? কারণ আমাদের সমাজটা প্রিডমিনেন্টলি একটা এল্ডার বেস সমাজ, ঠিক আছে না? মানে আমরা যতটুকু সম্ভব, হ্যাঁ এখন হয়তো একটু মানে বাইফার্কেশন হচ্ছে, কিন্তু প্রিডমিনেন্টলি আমরা ওটাই মেনে নিই যে আমরা মানে বয়স বাড়ার সাথে সাথে আমাদের মানে মানে ইয়েদের সাথে থাকবো, আমাদের পেরেন্টসদের সাথে, তাদের পেরেন্টসদের সাথে, ওটা থাকাটাই মানে চলন ছিল। তার সাথে এখানে একটা সুন্দর কন্ট্রাস্ট হয়, ইন্ডিয়ার আবার ইউথ প্রপোর্শনটা যে ওটা পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট, মানে সবচেয়ে বেশি আমাদের দেশের মধ্যে ইউথের সংখ্যা। তার মানে কি, ইউথের যে সেই মানে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সেই ধারণাটা, সেই ফিলিংটা, সেই আগুনটা, ওটাও আছে আমাদের দেশের মধ্যে। তো এই জিনিসটা আমার মনে হয় মানে বিবেকানন্দর কিছু কথা শুনে আমার মনে হয় যে এই জিনিসটা উনি সবসময় মানে ভেবেছিলেন যে এই জিনিসটা হয়তো হতে পারে, কারণ উনি দেখেছেন যে আমাদের দেশের সমাজ কেমন ছিল, কিন্তু তার সাথে উনি এটাও বুঝেছেন যে একটা মানে একটা যুবা সমাজের ক্ষমতা কতটুকু, মানে একটা যুবা সমাজে একটা দেশের জন্য কতটুকু কি করতে পারে। তো সে কারণে আমি বলবো যে আজ আমাদের দেশে যে মানে আজ আমাদের দেশ যদি এগিয়ে গিয়ে থাকে পাশ্চাত্য দেশের থেকে, তাহলে আমি বলবো এটা আমাদের দুটো জিনিসই হেল্প করেছে। নট অনলি আমাদের এই মানে আমাদের সমাজের স্ট্রাকচার, যেটা কিনা আমাদের হয়তো বয়স্কদের বেশি সম্মান দেওয়া, এগুলো, কিন্তু সাথে আবার এত বড় একটা যুবাদের প্রপোর্শন, একটা নতুন চিন্তা ভাবনা, তো দেশটাকে দুটো জিনিসই একসাথে এগিয়ে নিয়ে চলছে। ব্যালেন্সটাই, হ্যাঁ, একটা সুন্দর ব্যালেন্স ভারতের মধ্যে আমি বলবো। হ্যাঁ, সেম জিনিসটা আমি বলবো, বিকজ বিবেকানন্দ না দুটো জিনিস বলেছিলেন। একটা, উনি যখন ঈশ্বরের কথা বলতেন, উনি বলতেন যে নিজেকে সারেন্ডার করে দাও ঈশ্বরের উপর, যাতে মানে তোমার মধ্যে যে ওই গ্রেটফুলনেসটা আছে ওইটা যাতে এতটাই বেশি হবে যে তোমার মধ্যে অপরকে নিয়ে কোনো হিংসা, কোনো ঘৃণা কিছু আসবে না। অ্যান্ড ওটা তখন হয় তোমার মধ্যে ভক্তিটা অনেকটা বেড়ে গেল, ঠিক আছে। আবার বিবেকানন্দ আবার এটা বলেছেন যে যেরকম আমাদের ও যেরকম বললো যে ইয়ুথ অ্যাকচুয়ালি বেশি, লাইক অ্যারাউন্ড 65 to 70% অফ পপুলেশন ইন ইন্ডিয়া আর ইয়ুথ who are among the age of like 25 to 35. তো বিবেকানন্দ সবসময় এই জিনিসটা বলতেন যে নিজের আত্মবিশ্বাসটা যেটা, এটাকে অনেক বাড়াতে হবে। লাইক ইউ শুড বিলিভ অন ইয়োর সেলফ। নিজের ওপর যদি বিশ্বাস থাকে তুমি যে কোনো জিনিস জিতে নিতে পারো, রাইট। আরেকটা জিনিস বিবেকানন্দ খুব ভালো কথা বলেছিলেন যে তুমি যা চাইবে সেটাই হবে। তুমি যদি আজকে ভালো চাও, তুমি যদি ভাবো যে আমার সাথে ভালো হবে, তাহলে ভালোই হবে। তুমি যদি ভাবো যে না আমি ওই কাজটা আমার দ্বারা হবে না, তাহলে এটা কোনোদিন করতে পারবে না। যেটাকে আমাদের এখন জেনজির, সো কল্ড জেনজির ভাষায় আমরা যেটাকে বলি যে ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা বিবেকানন্দ অনেক আগে খুব ভালো ভাষায় বলে দিয়েছে। তো সেই জিনিসটা অ্যান্ড মানে সেই মানে ওই বিবেকানন্দের কথা বললে আর এখনকার যা আমরা করছি, এখনের মানে সাধারণ ইয়ত যা করছি, ইট ইজ সিমিলার। আমরা ভাবি যে ঠিক আছে, বিবেকানন্দ বলেছিলেন যে তুমি একদম টপ মোস্ট পয়েন্টটাকে তুমি লক্ষ্য করবে, তাহলে তুমি পৌঁছতে পারবে। যদি না করো, যদি তুমি ভাবো যে না আমি তো 2 কদমই চলতে পারবো না, আমি পারবো না, তো এই জিনিসটা খুব সুন্দর যে তুমি নিজে গ্রেটফুলও থাকলে ঈশ্বরের প্রতি বা আমাদের এল্ডার্সের প্রতি। আমরা যদি ভাবি যে আমরা তো এসছি এই জগতে কারণ আমাদের মা বাবা এনেছে, তো আমাদের মধ্যে ওই অহংকার বোধটা থাকবে না যে আমি এসছি, আমি সব, মানে ওই আমিত্ব জিনিসটা থাকবে না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের গ্রোথের জন্য। প্লাস আমাদের মধ্যে ওই সেলফ বিলিভটা থাকবে। তো এই দুটো কথা বিবেকানন্দর খুব ভালো লাগলো আমার পড়ে, যে একটা হচ্ছে যে সেলফ বিলিভ, আরেকটা হচ্ছে you should be grateful to your ancestors, to the Lord, যেটাই মানে লর্ড হোক, মানে যে কোনো ভগবানই হোক, এটা ভগবান হোক, আল্লাহ হোক, জি হোক। সো দ্যাট ইজ আই থিঙ্ক আমার ওই
কনসেপ্টটা। আর এই সেলফ রিলায়েন্সের যে মডেলটা সেটা কিন্তু শুধুমাত্র ধার্মিক গণ্ডির মধ্যে আবদ্ধ নেই, সেটা এখন রাষ্ট্রনীতির মধ্যেও সেটা অ্যামালগামেশন হয়ে গেছে। সেটা আমাদের যে রাষ্ট্রনেতারা আছেন, বিশেষ করে বর্তমানে ভারতবর্ষে আত্মনির্ভরতা নিয়ে সেটা একটা যথেষ্ট বিশাল একটা হ্যাশট্যাগ। তো এই আত্মনির্ভরতার যে বাণী বিবেকানন্দ দিয়ে গিয়েছিলেন, সেই বাণী ইমপ্লিমেন্টেশন ভারতবর্ষে হচ্ছে, এবং ভারতবর্ষের ব্রেন ড্রেনের যে প্রথাটা সেটাও হয়তো রিডাকশন হয়েছে, কিন্তু সেটা কি ইউনিভার্সাল কি করা যায়, বা ভারতবর্ষে বর্তমানে সেটার কতটা ইমপ্লিকেশন রয়েছে? আমার মনে হয় যে মানে ইনফ্যাক্ট সরকার যখন প্রথম ওদের স্কিমটা আনলো আত্মনির্ভর ভারত আর বা বিল্ড ইন ইন্ডিয়া, যেগুলোই আছে মানে সিমিলার চিন্তা ভাবনার যা স্কিমরা আছে, তো ওরা সব ধরনের যেখানেই ওরা এই স্কিমগুলোকে লঞ্চ করেছে সবখানে ওরা বিবেকানন্দকে মেনশন করেছে। এবং তুমি যেটা বললে যে বিবেকানন্দর একটা বড় এমফাসিস ছিল যে সেলফ রিলায়েন্ট, কারণ উনি বলে গেছিলেন যে তুমি কিছু একটা তখনই তুমি ওটাকে অ্যাচিভ করতে পারবে যখন তুমি সেলফ রিলায়েন্ট থাকো। মানে 1% যদি তোমার হয় যে মানে হয়তো ও না থাকলে আমারটা হবে না বা এমন কিছু ডিপেন্ডেন্স, তাহলে হয়তো তুমি ওই ফলটা পাবে না। তো ওটাই মানে বিবেকানন্দের কথাটা এটা ছিল যে নিজের উপরে রিলায়েন্ট হোক। আর রাষ্ট্রনীতির কথা যা বললে, রাষ্ট্রনীতির জন্য তো এটা মানে খুবই প্রাসঙ্গিক, খুবই মানে আমি বলবো যে মানে আজকের পৃথিবীর মধ্যে একটা দেশ যতটা সেলফ রিলায়েন্ট, যতটা নিজের ওপর ভরসা করে চলতে পারে, তত তার সম্মান বেশি, তত তার শক্তি বেশি। সেইভাবে যদি আমরা বলি জিও পলিটিক্যাল শক্তি যেটাকে বলে, ওটা বেশি। তো আমি পার্সোনালি মনে করি যে এটা খুবই ইম্পর্টেন্ট। বিবেকানন্দের একটা চিন্তা ভাবনা ঠিকই, আর আমরা এটাকে ইমপ্লিমেন্টও করছি, আর ইমপ্লিমেন্ট করাটা খুবই দরকার, কারণ আজকের যা পৃথিবী আর কি। তো ওটাই আমার মনে হয়। হ্যাঁ, সেম আমিও বলবো যে মানে অ্যান্ড স্পেশালি ভারতবর্ষ একটা অনেক বড় দেশ অ্যাজ এন পপুলেশনের ক্ষেত্রে। ওই জায়গাতে আমরা যদি সবসময় পাশ্চাত্যের বা অন্য কোনো মানে দেশের ওপরে আমরা যদি রিলাই করে থাকি সবসময় যে ওরা দিলেই আমরা খেতে পারবো, ওরা আমাদের জব দিলে আমরা টাকা পাবো, ওদের থেকে আমরা যদি ওয়েপন পাই তাহলে আমাদের যুদ্ধ হবে, তাহলে কিন্তু আমরা একটা দিকে অলরেডি হেরে যাই। সে জায়গায় এখন যেরকম আমাদের ভারত ওয়েপন বানায়, বম্বস বানায়, দেন লাইক স্পেস শাটল, সব কিছু আমাদের নিজের দেশের সব কিছু তৈরি করা, প্লাস আমাদের মধ্যে স্টার্ট আপ কালচারটা এসে গেছে যে সবাই ইচ্ছে যে নিজের কিছু একটা করি। তখন কি হয়, প্রত্যেকটা মানে মানুষ যে ভারতবর্ষে আছে ও নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখায়। ওর গ্রোথটা, ওর মেন্টাল গ্রোথটা বা ওর যে সমাজের মধ্যে গ্রোথটা নিজের জন্য হচ্ছে সেটা, রাইট? অ্যান্ড তখন কি হয়, আমাদের বাইরে থেকে আমাদের কিছু দরকার পড়ে না। তখন আমাদের ওপরে যদি কেউ মানে হামলাও করতে আসে, এখন যদি ব্রিটিশ আসে আগের মতো, এখন কিন্তু অনেক ভেবেচিন্তে আসবে, কারণ এখন ওরা জানে যে আমাদের কাছে ওয়েপন আছে, আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে, মানে এতটাই আছে যে আমরা ওই যে কি বলে সুপার পাওয়ারের ক্যাটাগরিতে, রাইট? তো এই জিনিসটাই মানে তখন তো ওই রকমই ছিল যে আমরা ব্রিটিশ শাসনে ছিলাম, মানে অ্যান্ড ব্রিটিশদের দেখলে মানে ইন্ডিয়ানসরা যতটা সম্মান করত, তখন কিন্তু ইন্ডিয়ানকে এতটা সম্মান করতো না, যেটা আমরা করে থাকি। মানে ধরো একটা বন্ধু যদি একটা ক্যাফে খোলে, আমরা ওর ক্যাফেতে যাব না, বা বাইরের আরেকজনের ক্যাফেতে যাব। তো এই জিনিসটা কিন্তু বিবেকানন্দ অনেক আগেই বলেছিলেন যে নিজের দেশবাসীকে, নিজের যে ভাই বোনেরা আছে ওদেরকে তুমি সাহায্য করো, ওদেরকে তোলো উপরে। এই সেলফ রিলায়েন্সের মডেল বা এই আত্মনির্ভরতার যে মডেল, সেটা ভারতবর্ষে সেটা রিফ্লেকশনটা মানে একদমই ইউনিক ইন দ্য সেন্স যে আমাদের যারা ঈশ্বর বিজ্ঞানীরা আছেন ওরাও স্পিরিচুয়াল, ওরাও যথেষ্ট স্পিরিচুয়াল, এবং এটা হয়তো ভারতবর্ষে এখন ইউনিক যে ট্রেডিশন আর মডার্নিজম দুটোকে ব্যালেন্স করে একটা সমাজকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা প্রত্যেকটা স্তরেই প্রতিফলিত। সেটা শুধুমাত্র ইউথের মধ্যেই নয়, সমাজের প্রত্যেকটা ভাগে, এবং তার অনেকটা ক্রেডিট হয়তো যায় আমাদের শিক্ষা, আমাদের যে ধারা, সেগুলো যুগে যুগে আমরা বয়ে আনছি। আমাদের তো প্রিডমিনেন্টলি উই আর এ ভার্বাল কালচার। তো আমাদের মা দিদাদের কাহিনীর থেকে আমরা বিবেকানন্দর ব্যাপারে জানি, হয়তো কোনো না কোনো জায়গায় মনে গিয়ে গাঁথে বলি আমরা। আজ যারা ইউথ আছে তারা এভাবে ভাবতে পারে বা এভাবে ভাবতে উদ্বুদ্ধ হয়। তো সেই
ধারণা থেকেই হয়তো ভবিষ্যতের আমরা বীজ বপন করতে পারবো, এই আশাই থাকলো। তোমাদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, আবারও কথা হবে। তোমরা এরকম চিন্তাকে আরো এগিয়ে নিয়ে যাও, আরো ছড়িয়ে দাও। যুবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি ইউথ ডে, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। নমস্কার।